অনেকক্ষণ থেকে বিদ্যুৎ নাই। স্যার আপনার শরীর কেমন? শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটু ক্লাসটা একটু বড়। হুম যার জন্য আমরা চলে যাব স্লাইড প্রেজেন্টেশনে। অনেকগুলো বিষয় আছে। অধ্যায় 13, গর্ভবতী পরিচর্যা। দেখা যাচ্ছে তো? জি জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দুই ধরনের গর্ভবতী, দুই ধরনের চিন্তা। তার আগে কথা বলে নেই, আমরা যেহেতু ডেইরি খামার করব, গর্ভবতী গাভী বা বকনা যাই হোক না কেন, এটা ঘুরে ফিরে আসবেই। এবং যদি এদের যত্ন স্বাভাবিকভাবে না নেওয়া হয়, তাহলে পরবর্তী যে প্রজন্মটা আছে, যেটা আপনাকে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, সেই জায়গাটায় আপনি যেতে পারবেন না। তাই গর্ভবতীর ব্যবস্থাপনা, গর্ভবতীর যে গুরুত্ব, এটা আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। যেহেতু আমরা দু ধরনের গর্ভবতী নিয়ে আসি, দেখা যাচ্ছে যে একটা প্রথম বকনা যে এখনো বাচ্চাই দেয়নি, সে প্রেগনেন্ট, সে গর্ভবতী হয়েছে। আবার দু একটা বাচ্চা দিয়েছে বা একটা বাচ্চা দিয়েছে, তারপর আবার প্রেগনেন্ট হয়েছে। এরকম দু ধরনের অ্যানিমেলই যেহেতু আমরা কালেক্ট করি, দুই ধরনের অ্যানিমেল নিয়েই যেহেতু আমরা খামার পরিচালনা করি বা শুরু করি, যার জন্য দু ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। কি কি চিন্তা ভাবনা আমরা করবো আসলে? গর্ভবতী বকনার যত্নে একজন সফল খামারিকে 5টি পদক্ষেপ নেওয়া উচিত। তো গর্ভবতী বকনার যত্নে একজন সফল খামারিকে 5টি পদক্ষেপ নিতে হবে। 1 নম্বর হচ্ছে রেকর্ড রাখা। আপনি গর্ভবতী বকনার যত্ন নেবেন, রেকর্ড রাখবেন না, এটা হতে পারে না। এটা রাখতেই হবে। আপনাকে দিয়ে শুরু হোক না। বাংলাদেশে এই জার্নিটা খামারিরা করে না, এই জিনিসগুলো করে না। আপনারা, আমার যে যারা প্রশিক্ষণ পাচ্ছেন, আপনারা দিয়ে শুরু করেন, এক সময় দেশটাই চেঞ্জ হয়ে যাবে। রেকর্ড রাখেন, টিকা এবং বীজের আলাদা খাতা তৈরি করেন, রেজিস্টার তৈরি করেন। আলাদা বাসস্থান করতে হবে। গর্ভবতী বকনার জন্য আলাদা বাসস্থান দরকার। গাভী যেখানে প্রেগনেন্ট অবস্থায় থাকে, বকনাকে, প্রথম বকনা যদি গর্ভবতী হয়, তাকে গাভীর সঙ্গে রাখাটা ঠিক নয়, কারণ এর আচরণ ওর আচরণ এক নয়। লাফালাফি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। বকনা যেহেতু এখনো বাচ্চা দেয়নি, তার কিছুটা উচ্ছৃঙ্খলতা থাকে। একে একটু নিয়ন্ত্রণের চেষ্টা করা, যেন বেশি লাফালাফি না করতে পারে। নিয়মিত চেক আপ করানো এবং বাচ্চা প্রসবের আগেই একজন অভিজ্ঞ খামারির সঙ্গে যোগাযোগ রাখা। এখানে কিন্তু আমি বলিনি একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ রাখা।
বলেছি একজন অভিজ্ঞ খামারির সাথে যোগাযোগ রাখেন। আপনারা এই কাজটা করবেন, এইটুকু রিলেশন অবশ্যই বিল্ড আপ করবেন। বাচ্চা হওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ খামারের পরামর্শ নেবেন। বাচ্চা দেওয়ার 20 দিন আগে থেকেই প্রচুর পরিমাণে পানি পান করানোটা নিশ্চিত করবে। এই সময় পেট ছোট হয়ে আসে, পানি কম খেতে চায়, কিন্তু আপনাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এই পদক্ষেপগুলো আপনি নিলে সফল খামারি হওয়ার জন্য আপনার তেমন কোনো বাধা সামনে থাকবে না। গর্ভবতী গাভীর যত্নে একজন সফল খামারিকে 7টি পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রেও প্রথমটা হচ্ছে রেকর্ড রাখা, দ্বিতীয়টা হচ্ছে আলাদা বাসস্থান। আলাদা বাসস্থানের কথা এই জন্য বলা হচ্ছে যে আমরা গাভী এবং গর্ভবতী গাভীকে একই সঙ্গেই রাখি। এই জায়গাটায় যদি আমরা গর্ভবতী যে গাভীগুলো আছে সেগুলোকে এক সাইড করে ফেলি এবং যদি একটা শেডের মধ্যেই হয়, আলাদা বাসস্থান দিতে পারলে ভালো, না পারলেও যদি একটা শেডের মধ্যেই হয় তাহলে যেগুলো প্রেগনেন্ট সেদিকে একদিকে রাখা, যেগুলো নন প্রেগনেন্ট সেগুলোকে আলাদা সাইডে রাখা। এই ব্যবস্থাটা অন্তপক্ষে করতে হবে। কমপক্ষে 1 কিলোমিটার হাঁটা চলা করানো প্রতিদিন সমতল ভূমিতে, যেটা আপনি আপনার ক্ষুদ্র পরিসরেই করাতে পারেন। শুধুমাত্র প্রতিদিন ছেড়ে দিলেই নিয়ম করে আপনি এই কাজটা করাতে পারবেন। এটার যে কি একটা ইম্প্যাক্ট আছে নর্মাল ডেলিভারির, এটা আপনারা বুঝবেন না। এবং ফুল পড়া, শুধু নর্মাল ডেলিভারি না, স্বাভাবিকভাবে ফুল পড়ার ক্ষেত্রেও এই 1 কিলোমিটার হাঁটা চলাটা খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা, আর যেহেতু এটা গাভী তাই আস্তে আস্তে দুধ দহন বন্ধ করা। গরুর শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস সংরক্ষণ করার জন্য আস্তে 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 আমরা আগেই, বাচ্চা ডেলিভারির আগেই যেন দুধটা বন্ধ করতে পারি সেই পদক্ষেপটা নেই। 6 নম্বর হচ্ছে নিয়মিত গোসল করা। গোসলটা প্রতিদিন 2 বার করে গোসল হবে, সকাল এবং বিকাল। যদি ক্রস গাভী হয় তাহলে অবশ্যই 2 বার, দেশি হলে 1 বার। অবশ্যই গোসলটা নিয়মিত করাতে হবে, ক্যাপ দেওয়া যাবে। নিয়মিত চেক আপ করাতে হবে ভেটেরিনারিয়ানদের দ্বারা, অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা নিয়মিত চেক আপ করা। এই 7টি পদক্ষেপ নিলে আপনার গাভী পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্ম দিবে সেদিক থেকে আপনি অনেকটা অ্যাডভান্স লেভেলে থাকবেন। এখন প্রশ্ন হলো কি কি রেকর্ড রাখবেন। গুরুত্বপূর্ণ বিষয় এইটা, গরু হিটে আসার সময় কখন হিটে আসলো, কোন দিন হিটে আসলো, তারিখ এবং সময়টা লিখে রাখা। এই কাজগুলো একটু জটিল, আমরা যেহেতু খামারের কাজও করি আবার ম্যানেজমেন্টের পার্টটাও মেনটেন করি, তাই কিছু সাদা কাগজ হ্যাঙ্গিং করে রাখবেন, অথবা পুরাতন যে ক্যালেন্ডারগুলো আছে সেগুলো উল্টা পাশ করে আপনি টানে রাখতে পারেন, বা ক্যালেন্ডারের মধ্যেও ডাক দিয়ে রাখতে পারেন। রেজিস্টার মেনটেন করাটা সব থেকে ভালো। বীজ দেওয়ার তারিখ ও সময় হয়তো ইনস্ট্যান্ট আপনি লিখতে পারলেন না, কিন্তু ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রাখলেন, লিখে রাখলেন, পরে আপনি ওটা রেজিস্টারে উঠালেন। এই কাজটা করতে পারেন। বীজ দেওয়ার তারিখ ও সময়, গরুকে যে বীজ দিয়েছেন তার তথ্য, সঠিক তথ্যটা, প্রসবের তারিখ, কাঙ্ক্ষিত তারিখ, এটা লেখা। এটা অবশ্য যারা বীজ দিয়ে যায় তারা এই কার্ডটা দিয়ে যায়, কিন্তু প্রসব যেদিন হলো সেটা আর আমরা লিখি না, এটা লিখতে হবে। প্রসবের তারিখটাও লিখতে হবে, টিকা ও কৃমিনাশকের তথ্য, এই জিনিসগুলো আমাদের রেকর্ডে রাখতে হবে। একজন স্মার্ট খামারি হতে যাচ্ছেন, এই জিনিসগুলো দেখলেই একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও যদি আসে আপনার এই কাজ দেখেই বলবে, ও এ তো আসলে সুপার স্মার্ট, শুধু স্মার্ট। বাসস্থান বা ম্যাটারনিটি প্যাড, এই যে কথাটা বলছে আলাদা বাসস্থান, গর্ভবতীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অন্তত লেট প্রেগন্যান্সি তো অবশ্যই, লেটেস্ট 7 মাস পরে এই ম্যাটারনিটি প্যানের ব্যবস্থা করতে হবে বা স্থানান্তর করতে হবে। সেটা হলো যখন গর্ভবতী, গর্ভের বয়স 7 মাস হয়ে গেল, তখন তাকে আলাদা একটা ঘর দিতে হবে, যে ঘরে সে বাচ্চা দেবে। এটাকেই বলা হচ্ছে ম্যাটারনিটি প্যান। এটার বৈশিষ্ট্য কি হবে? পৃথক হবে, আলো বাতাস যুক্ত বাসস্থান, তবে রাতে পুরো অন্ধকার থাকে।
এই 7 মাস থেকে শুরু করে বাচ্চা হওয়ার দিন পর্যন্ত এটা টোটালি রাত্রে যতটুকু রাত আছে পুরো রাত এই ব্যবস্থা করতে হবে। পা পিছলে আঘাতপ্রাপ্ত হয় এমন স্থান ত্যাগ করতে হবে, এরকম যেন না হয় এই জায়গাটায় খেয়াল রাখতে হবে। মেঝেতে খড় বিছিয়ে দিতে হবে যেন পিচ্ছিল না হয়, অনেক ক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করবে খড়টা পিচ্ছিল হওয়া থেকে। ঘরের মেঝে যাতে স্যাঁতস্যাঁতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। গলার রশি না দিলে সব থেকে ভালো হয়, ম্যাটারনিটি প্যানে যখন রাখবেন, বিশেষ করে যখন বাচ্চা হওয়ার কাছাকাছি সময়, তখন অবশ্যই গলার রশিটা খুলে দিলে ভালো। যদি না দিতে পারেন তাও অন্তপক্ষে ঢিলে ঢালা করে রাখেন। গর্ভকালীন পরিচর্যা, গর্ভকালীন কি কি পরিচর্যা আমাদের রাখতে হবে? পরিমিত পুষ্টিযুক্ত খাবার খাওয়া, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিয়মিত কৃমিনাশক দেয়া, নিয়মিত টিকা দেয়া, গর্ভকালের শেষ পর্যায়ে প্রচুর পানি ও এনার্জি যুক্ত খাবার সরবরাহ করা। আমরা শেষের দিকে প্রোটিন যুক্ত খাবার নিয়ে ব্যস্ত হই, সে সময় এনার্জি যুক্ত খাবার বেশি দিতে হবে বাচ্চা হওয়ার ঠিক আগে। নিয়মিত চলাফেরা করানো, এই কাজগুলো আপনার গর্ভকালীন পরিচর্যার মধ্যে মেইন কাজ। গর্ভবতীর টিকা, আমরা টিকা শিডিউল দিয়েছি, তারপরে গর্ভবতী একটা গাভী আপনি কিনে নিয়ে আসছেন, কিছুই জানেন না, সেক্ষেত্রে আপনি প্রেগন্যান্সি অনুযায়ী টিকাগুলো এভাবে আপনি দিতে পারেন। প্রথম 30 দিন, 60 দিন, 90 দিন আমরা ধরেই নেই, সে সময় যার আমরা তো চেক ছাড়া তো গরু নিয়ে আসি না, 90 দিনের আগে তো কেউ নিয়ে আসি না। ধরেন যে 90 দিনের চেক আছে, নিয়ে আসছি, 90 দিনে এনে খুরা রোগের টিকা দিলাম। স্যার অনেকে বলে পরে বুস্টার টিকা দেওয়ার, এগুলো দরকার নেই স্যার। আমাদের একজন মেম্বার মনে হয় অ্যাড হতে পারছে না। দরকার রোগের টিকা 125 থেকে 30তম দিনে বাদলা রোগের টিকা, 215তম দিনে আবার খুরা রোগের টিকা। 8 মাস 9 মাস কোনো টিকা দেওয়ার দরকার নেই। বকনা গর্ভবতী হওয়ার পূর্বেই সকল টিকার বুস্টার দেয়া শেষ করতে হবে। বুস্টার বলা হচ্ছে একটা টিকার পরে যে প্রথম টিকার পরে যেগুলো টিকা দেওয়া হয় সবগুলোকেই বুস্টার টিকা বলা হয়। তবে আমরা অতিরিক্ত টিকা দেই, সেটা হচ্ছে শিডিউল টিকার আগেই 21 দিন পরে একটা টিকা দিতে চাই অনেকে, সেটাকেই আমরা বুস্টার হিসেবে চিনে থাকি। তবে সেটা গর্ভবতী হওয়ার পূর্বেই আপনি নিশ্চিত করবেন যদি দিতে চান, কিন্তু পরবর্তীতে আর দরকার নেই। গাভী মানেই তার টিকা আপ টু ডেট থাকতে হবে। বকনার ক্ষেত্রে এটা সামঞ্জস্য আছে, কিন্তু গাভী মানে আপনাকে অবশ্যই টিকা আপ টু ডেট থাকে। আপনার খামারের গাভী যদি হয়, আপনার খামারের বকনা যদি হয়, তাহলে আপ টু ডেট টিকা আপনার রাখতেই হবে। গর্ভবতী কৃমিনাশক, সকল কম্বাইন কৃমিনাশকের ব্যবহার গর্ভাবস্থায় নিরাপদ। যত প্রকার কম্বাইন একের অধিক প্রিপারেশন আছে কৃমিনাশকের, সবগুলোই গর্ভাবস্থায় নিরাপদ। অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক গর্ভাবস্থার প্রথম ও শেষ 3 মাস ব্যবহার না করাই উত্তম। আমি যে কৃমিনাশক শিডিউল দিয়েছি সেখানে কিন্তু অ্যালবেন্ডাজল অ্যাডাল্টের পরে আর দেইনি, তবে অনেক সময় লাগতে পারে, তবে সেক্ষেত্রেও প্রথম এবং শেষ 3 মাস ব্যবহার না করাটাই উত্তম। আইভারমেকটিন, ক্লোরসুলন, ট্রাইক্লোবেন্ডাজল প্লাস লিভামিজল, নাইট্রোকজিনিল, এগুলো পূর্বের নিয়ম অনুযায়ী আপনি দেবেন, শিডিউল অনুযায়ী দেবেন। তাছাড়া এগুলোতেও কোনো ভয়ের আপনার কোনো চিন্তা নাই যে আপনার গর্ভবতী কৃমিনাশক দিলে এটা বাচ্চাদের চলে যাবে। তাদের তারপরেও গর্ভবতী কৃমিনাশক ব্যবস্থাপনা একটা শিডিউল এখানে দিছি। প্রথম মাসে গর্ভের পূর্বেই দেওয়া উচিত, দ্বিতীয় মাসে গর্ভের পূর্বেই দেওয়া উচিত। এই জন্য বলে রেখেছি যে 3 মাস আমরা চেক করে যেহেতু নেই, তারপরেও আপনি আগে থেকেই যদি শিডিউল দেওয়া থাকে তাহলে এই 3 মাসের মধ্যে দেখবেন কোনো কৃমিনাশক করবে না, আগেই আপনি দিয়ে নেবেন। 3 মাস বয়সে লিভামিজল, ট্রাইক্লোবেন্ডাজল মুখে খাবে। 4 মাসে নাইট্রোকজিনিল চামড়ার নিচে যাবে। 5 মাসে আইভারমেকটিন চামড়ার নিচে যাবে। 6 মাসে কোনো কৃমিনাশক নাই। 7 মাসে লিভামিজল, ট্রাইক্লোবেন্ডাজল মুখে খাবে। বাচ্চা দেয়া পর্যন্ত আর কোনো কৃমিনাশক দেয়া লাগবে না। কারণ আপনি যদি আগের শিডিউল ফলো করেন ইটস ওকে, তারপরে যদি আপনি আলাদাভাবে অতি সচেতন হয়ে গর্ভবতী কৃমিনাশক ব্যবস্থাপনা মেনটেন করতে চান, তাহলে এটাও আপনি ফলো করতে পারেন। প্রত্যেক কৃমিনাশক দেওয়ার পূর্বেই গোবর পরীক্ষা করে নিশ্চিত হয়ে প্রয়োগ করা ভালো।
উপরোক্ত যে ওষুধগুলো যেগুলো বলেছি এগুলো যে কোনো আপনার পছন্দ অনুযায়ী টপ 10 ব্র্যান্ডের ওষুধ যে কোনো নিয়ে আপনি প্রয়োগ করলেই হবে। আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করুন অথবা একজন ডাক্তারের পরামর্শে আপনি ব্যবহার করুন। গর্ভবতীর খাদ্য, গর্ভবতীকে আমরা কি ধরনের খাদ্য দেবো? বকনার ক্ষেত্রে 100 কেজি দৈহিক ওজনের জন্য ঘাস দেবো 5 থেকে 6 কেজি, খড় দেবো 1 থেকে 1.5 কেজি, দানাদার খাদ্য খাবে 1 কেজি। গাভীর জন্য দেওয়া চার্ট অনুযায়ী দানাদার খাবার তৈরি করবেন। গাভীর জন্য আলাদা কোনো দানাদার খাবারের চার্ট নেই, ওটা যে গাভীর দেওয়া যে চার্ট আছে সেই অনুযায়ী খাওয়াবো। গাভীর ক্ষেত্রে আমরা যে আগের যে চার্ট আছে ওই চার্ট অনুযায়ী আমরা দেব। আচ্ছা, গাভীর ক্ষেত্রে কিভাবে হবে সেটাও দেখছি, এটা এখানে আলাদাভাবে আপনারা সেটা হচ্ছে যে 100 কেজি দৈহিক ওজনে ঘাস 6 থেকে 8 কেজি, খড় 1 কেজি, 5 লিটার দুধের গাভীর জন্য দানাদার খাদ্য ওই 2.5 থেকে 3.5 কেজি, 10 লিটার দুধের জন্য দানাদার খাদ্য 5 থেকে 5.5 কেজি, 15 লিটার দানাদার খাদ্য 7 থেকে 7.5 কেজি, 20 লিটার দুধের জন্য গাভীর দানাদার খাদ্য 8.5 থেকে 10 কেজি। এগুলো তো হচ্ছে চিরাচরিত কথা, কিন্তু অনেকেই চান যে আসলে গর্ভবতীর আমরা একটু অতিরিক্ত যত্ন দিতে চাই, অতিরিক্ত পুষ্টি দিতে চাই, সেক্ষেত্রে কি করব? তো সেখানে এটা ফার্স্ট ব্যাচে ছিল না, সেকেন্ড ব্যাচ থেকে শুরু করছি আর কি। তো যাই হোক, 1 থেকে 3 মাস গর্ভবতী যে সময়টা, এই সময় ভিটামিন এ, ডি, ই এগুলো বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 25 থেকে 50 মিলি প্রতিদিন রাত্রে 15 থেকে 30 দিন খাওয়া। এটা 15 দিন একটানা খাওয়াতে পারেন অথবা একদিন পর পর 30 দিন খাওয়াতে পারেন। অ্যামাইনো অ্যাসিড 30 মিলি প্রতিদিন সকালে খাওয়াবেন, এটা 15 দিন। 3 থেকে 6 মাস গর্ভবতী লিভার টনিক 50 থেকে 100 মিলি প্রতিদিন রাত্রে খাওয়াবেন 15 থেকে 20 দিন। জিঙ্ক সালফেট 100 মিলি প্রতিদিন সকালে খাওয়াবেন 15 থেকে 30 দিন। 6 থেকে 8 মাস গর্ভবতীতে ভিটামিন ডি 100 থেকে 150 মিলি প্রতিদিন রাত্রে খাবে 15 থেকে 30 দিন। যে কোনো প্রকার খোল 250 গ্রাম প্রতিদিন রাত্রে খাবে 15 দিন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা খোল আলাদাভাবে কেন দিচ্ছি? এটা অতিরিক্ত পুষ্টি হিসেবে দিচ্ছি। আপনি রেডিমেড ফিড, রেডিমেড খাবার যাই দেন না কেন, আপনার নিজের তৈরি খাবার যাই দেন না কেন, অতিরিক্ত পুষ্টি হিসেবে এটা আপনি দেবেন। 9 মাস গর্ভবতী অবস্থায় দানাদার কমিয়ে প্রচুর পরিমাণে পানি এবং কাঁচা ঘাস দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যান্য সময় কাঁচা ঘাস দিতে পারেননি, কিন্তু 9 মাসে এসে অবশ্যই আপনাকে এটা নিশ্চিত করতে হবে। 6 থেকে 7 মাস গর্ভবতী যখন বয়স হয়ে গেল তখন বাচ্চার নড়াচড়া আপনাকে কাউন্ট করতে হবে। প্রতিদিন মনে করে সকাল বিকাল 30 মিনিট ধরে পেটের দিকে তাকায় থাকবেন, বাছুর নড়াচড়া পর্যবেক্ষণ করবেন। এটা আপনি নিজে করবেন প্রত্যেক প্রেগন্যান্সি 6 থেকে 7 মাস যেটা গর্ভবতী, তাহলে আপনি নড়াচড়াটা দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ নড়াচড়া করছে, ওকে, কারণ বাচ্চা লাইভ আছে, অ্যালাইভ আছে। দুধ দোহন বন্ধ করবেন কবে? এখন আমরা 6-7 মাস পর্যন্ত বাচ্চা নড়াচড়া দেখছি, একটু দুধ দিচ্ছে গরু, যেটা গাভীর ক্ষেত্রে, তো তাকে আমরা তো এখন দুধ বন্ধ করতে হবে। আবার যেটা বকনা, সেও তো বাচ্চা দিয়ে দিছে, হয়তো বাচ্চা দিলে তার আমরা দুধটা বন্ধ করবো কিভাবে? তো দুধ দহন বন্ধ করার ক্ষেত্রে বকনার ক্ষেত্রে বাচ্চা দেওয়ার দিন থেকে 305 দিন পর্যন্ত আমরা দুধ দিতে পারি, তারপরে কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। তার মানে আমাকে প্রায় 10 দিন আগে থেকে 295 দিন আমাকে দুধ বন্ধ করার দিকে চেষ্টা নিতে হবে বকনার ক্ষেত্রে। আর গাভীর ক্ষেত্রে বীজ দেওয়ার দিন থেকে, যেদিন বীজ দিলেন আপনি, কারণ গাভী বাচ্চা দেওয়ার পরে 1 মাস পরে 2 মাস পরেও বীজ দিতে পারেন, তো বীজ দেওয়ার দিন থেকে পেটের বাচ্চার বয়স যখন 210 দিন হবে তখন অবশ্যই আপনাকে দুধ বন্ধ করার স্ট্র্যাটেজি হাতে নিতে হবে।
যা তাতে করে হয় যে 200 দিন বয়সেই আপনাকে স্ট্র্যাটেজি হাতে নিতে হবে যেন 210 দিনের মধ্যে তার দুধটা বন্ধ হয়। প্রশ্ন হতে হবে, দুধ কি আসলে বন্ধ করা যায়? কিভাবে যায়? ধরে নেই একটা গাভী দৈনিক 80 লিটার পানি খায়, মোট 10 দিনে আমরা তার দুধ বন্ধ করব। এই যে কথাটা বললাম 295 দিন, আর এদিকে বললাম হচ্ছে 200 দিন। হ্যাঁ, এই 200 দিন 10 দিন হাতে নিয়ে যে আমরা কাজ করব, ভাইয়া অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না। শুধু পানি মেইনটেইন করেই আমরা দুধ বন্ধ করতে পারি। প্রথম দিনে 80 লিটার পানি খাইলো, দ্বিতীয় দিনে তাকে পানি দিব 40 লিটার, স্যার হেডফোন কানে না নিয়ে ক্লাস করতেছে তো এই জন্য শুনতে পাচ্ছে না। তৃতীয় দিনে তার অর্ধেক 20 লিটার, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসে জয়েন করতে পারছে না অনেকেই। তার পানি হবে 10 লিটার। পঞ্চম দিনে সারা দিন কোনো পানি খাবে না, রোজা থাকে, দেখবেন এই দিন দুধ বন্ধ হয়ে গেছে। তারপরে যেভাবে আপনি দুধ বন্ধ করেছেন এইভাবেই আস্তে আস্তে পানিটা বৃদ্ধি করবেন। তারপরে আপনি ষষ্ঠ দিনে 10 লিটার পানি দিলেন, সপ্তম দিনে 20 লিটার, অষ্টম দিনে 40 লিটার, নবম দিনে 80 লিটার। আবার স্বাভাবিক অবস্থায় আপনি পানি দেওয়া শুরু করলেন, দেখবেন যে তখন আর দুধ পারবে না। তবে এই সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, এই সময় এই 10 দিনে আপনাকে ঘাস দেয়া যাবে না। আপনি পানির যতগুলো সোর্স আছে পানির সোর্স গুলো কমায় দিতে হবে। পানি থাকলেই কিন্তু আপনি 10 দিনের এই দিকে আপনি ঘাস বাড়াতে পারবেন, কিন্তু প্রথম 5 দিনে অবশ্যই ঘাস আপনাকে দেয়া যাবে। দুধ বন্ধ হওয়ার সাথে সাথে প্রতিটি বাতের ছিদ্রে অ্যান্টিবায়োটিক জেল ঢুকিয়ে সিল করে দিতে হবে যেন ম্যাস্টাইটিসে আক্রান্ত না হয়। এই দুধ দীর্ঘদিন থাকবে, বাটটা বন্ধ অবস্থায় থাকবে যেন ম্যাস্টাইটিসে আক্রান্ত না হয়। ম্যাস্টিজেক টিউব নামে একটা টিউব পাওয়া যায়, এটা আপনি ভিতরে ঢুকিয়ে সিল করে দেবেন দুধ বন্ধ করার পরপরই। এবং আডার মিল্ক ড্রাই নামে একটা পাউডার পাওয়া যায়, এটা 50 গ্রাম করে প্রতিদিন খাওয়াবেন পরপর। তাহলে দেখবেন যে যদি একটু একটু দুধ আসার চেষ্টাও করে তাও সেটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। এখন উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করার।